বাসিত খান মুসা তার জন্য আমাদের চলে গেছে ৬.৫ কোটি টাকা। আজীবন তারা চিকিৎসার সুবিধাটা পাবে। আমরা মোট ৪ জনকে এয়ার অ্যাম্বুলেন্সে পাঠিয়েছি। ৪ জনের অবস্থাও একদম অস্থিতিশীল ছিল। আমাদেরকে ডাক্তাররা বলতে পারছিলেন না তাৎক্ষণিকভাবে যে কখন পাঠাতে পারবো। ওনারা বলেছিলেন যখনই আমরা মনে করব যে এখন একটু স্থিতিশীল তখনই আমরা তাদের নাম বলবো, তখন আপনারা তাদেরকে পাঠাবেন। বোর্ড সেইভাবে আমাদেরকে বলেছেন। সেইভাবে আমরা ৪ জনকে বিদেশে পাঠিয়েছিলাম এয়ার অ্যাম্বুলেন্সে করে। প্রথম যাকে পাঠাই আমরা জানতাম না বাংলাদেশে এয়ার অ্যাম্বুলেন্স নাই। এত বছরের একটা দেশ, এই দেশে একটা এয়ার অ্যাম্বুলেন্স নাই। এই এয়ার অ্যাম্বুলেন্স আনতে হয় ব্যাংকক থেকে কিংবা সিঙ্গাপুর থেকে। এটা আমাদের জানা ছিল না। তো আমরা তখন খুঁজছি কোথায় এয়ার অ্যাম্বুলেন্স পাওয়া যাবে। তখন চ্যানেল আই থেকে বলা হলো এগুলো বাইরের থেকে আনতে হবে। আমাদের একজন সমন্বয়কারী মাহমুদ, সে খোঁজ খবর নিল এটা ব্যাংকক থেকে আনতে হবে কিংবা সিঙ্গাপুর থেকে আনতে হবে। প্রথম যাকে পাঠাই তার ক্ষেত্রে চ্যানেল আই একটা অংশ আমাদের সাথে শেয়ার করে বাকি টাকাটা মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে। এরপরে আরও ৩ জনকে আমরা পাঠিয়েছি একেবারে তাৎক্ষণিকভাবে। এই মর্মর অবস্থা একটু স্থিতিশীল হইলে যখন বোর্ড রিকমেন্ড করলো যে আজকে নিতে পারবেন, তখন এই এয়ার অ্যাম্বুলেন্স ওখান থেকে এনে আমরা তাদেরকে চিকিৎসার জন্য পাঠিয়েছি। বিশেষ করে বাসিত খান মুসা, তার কথা আপনারা শুনেছেন সম্ভবত, এটা বিভিন্ন পত্রপত্রিকায় আসছিল। সে তার দাদির সাথে ছিল আইসক্রিম খাওয়ার জন্য। এই গোলাগুলির মধ্যে যাচ্ছে আইসক্রিম কিনতে। তো গেট বন্ধ থাকাতে সে রাস্তায় যেতে পারে নাই, কিন্তু বাসায় উঠতে গিয়ে সে গুলিবিদ্ধ হয়। তার দাদি তাৎক্ষণিকভাবে মারা যায় আর সে তার ব্রেনে ইনজুরি হয়। এখানে ডাক্তাররা নানানভাবে চেষ্টা করেছে, তার কিছু হয়নি। তাকেই আমরা এয়ার অ্যাম্বুলেন্সে করে আমরা সিঙ্গাপুরে পাঠিয়েছিলাম। এর মধ্যে যাদেরকে পাঠিয়েছে কারো ব্রেন ইনজুরি ছিল, কারো স্পাইনাল কর্ড ইনজুরি ছিল, নানানভাবে তারা এই সমস্যার মধ্যে পড়ে আমাদের ডাক্তাররা রিকমেন্ড করে আমরা তাদেরকে বিদেশে পাঠিয়েছিলাম। তো এখানে আমাদের যেহেতু কোনো নীতিমালা নাই, প্রথম দিকে তখন তো উনিও ছিলেন না, যেই সচিব ছিলেন উনি বললেন আমাদের তো নীতিমালা নাই, নীতিমালা ছাড়া কেমনে আমরা ওনাদেরকে বিদেশে পাঠাবো, টাকা বা কীভাবে দিব। কাজেই এত কিছুর মধ্যেও শেষ পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিলাম মানুষ তো আমাদের বাঁচাতে হবে। নীতিমালা না থাকুক, আমরা চেষ্টা করে যাই, দেখা যাক কোনোভাবে আমরা পারি কিনা। সেইভাবেই আমরা নীতিমালাবিহীন কিংবা কোনো শুধুমাত্র ক্যাবিনেটের কিংবা প্রধান উপদেষ্টার সাথে পরামর্শ করে আমরা তাদেরকে বিদেশে পাঠাই। এবং বিদেশ থেকেও আমাদেরকে যথেষ্টভাবে সহযোগিতা করেছেন তারা আমাদেরকে। যখনই আমরা তাদের, এবং এই যোগাযোগটা কে করবে, এটা কি মন্ত্রণালয় করবে নাকি সংশ্লিষ্ট হাসপাতাল করবে, তার সাথে যোগাযোগ করবে। প্রথম দিকে আমরা এমবিসিকে বলেছিলাম, এমবিসি প্রথম দিকে যোগাযোগ করেছে। পরবর্তীতে তাদের টাকা কীভাবে পাঠানো হবে এগুলো নিয়েও নানান সমস্যা ছিল। কারণ আমরা টাকা কি সরাসরি হাসপাতালকে দিব নাকি আমরা এমবিসিকে দিব। প্রথম দিকে আমরা এমবিসিকে দিলাম, কিন্তু সেখানে আবার ভাউচার টাউচার পাইতে দেরি হচ্ছে। পরে হাসপাতালগুলো বলছে টাকা না পেলে চিকিৎসা করতে পারবো না। তখন সরাসরি তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু করলাম। যখন পুরোপুরি জিনিসটা আমাদের আয়ত্ত আসলো তখন আমরা সরাসরি আবার এমবিসির মাধ্যমে টাকা পাঠানো শুরু করলাম। টাকা পাঠানো খুব সোজা না। আপনারা জানেন বাংলাদেশে যখন আমরা দায়িত্ব গ্রহণ করি তখন ডলারের অবস্থা খুবই খারাপ। কাজে ডলারটা কোথা থেকে দিব, ও তো টাকায় চিনবে, ওকে তো ডলারে দিতে হবে। কাজে বাংলাদেশ ব্যাংকও ইতস্ত করছে ডলারটা আমি কোথায় পাবো। আমি শুধু 2 জনের কথা বলি। এই 2 জনের জন্যই আমাদের, যেমন বাসিত খান মুসা, তার জন্য আমাদের চলে গেছে ৬.৫ কোটি টাকা। তার ট্রিটমেন্ট এবং তার ওখানে থাকা, আমাদের দায়িত্ব কথা ছিল আমরা রোগীর চিকিৎসা করব, কিন্তু তার সাথে একজন অ্যাটেন্ডেন্টকেও আমরা অ্যালাউ করলাম। কিন্তু বাসিত খান মুসার সাথে তার মাও গেল। আমরা তাদেরকে ওখানে পাঠালাম। এই বাসিত খান মুসার পিছনে ৬.৫ কোটি টাকার মতো খরচ হয়ে গেল। তার চিকিৎসা, তার খাওয়া দাওয়া, তার যে সাপোর্ট, এগুলোর পিছনে। আরেকজন হাসান, তার পিছনেই চলে গেল বলে ৩.৫ কোটি টাকা। আমরা জাস্ট জিনিসটা বোঝার জন্য যে আমরা কোনো জায়গায় কোনো টাকা পয়সা খরচ করতে আমরা কার্পণ্য করি। যখন যেখানে যে টাকা চেয়েছে যে চিকিৎসার জন্য, কিন্তু প্রত্যেকটা জিনিসটা হয়েছে ব্যাংক থেকে ব্যাংকে, কোনো ব্যক্তির হাত দিয়ে টাকাগুলো খরচ হয়নি। তো কাজে এখানে আমাদের একটা নিরাপত্তা ছিল যে আমরা যা করেছি ব্যাংকের মাধ্যমে করেছি এবং এমবিসির থ্রুতে আমরা করেছি। এখন এই যে চিকিৎসা, দীর্ঘস্থায়ী একটা চিকিৎসা চলছে। 9 তারিখ থেকে শুরু করে আজকে এপ্রিলের
13 তারিখে। 7 মাস ধরে চিকিৎসা চলছে। আমরা এই পর্যন্ত 40 জনকে পাঠিয়েছি। 40 জনের মধ্যে 26 জন গেছে ব্যাংককে, 13 জন গেছে সিঙ্গাপুরে, 1 জন গেছে রাশিয়ায়। রাশিয়ায় যাকে পাঠালাম তার কথাটা একটু বলি। তার এই পুরো মুখের, তার দাঁত থেকে শুরু করে তার নাক, মুখ, চোয়াল কিছুই নাই, গুলির আঘাতে এটা পুরোটা উড়ে গেছে। তাকে নিয়ে যখন আমরা কোথায় পাঠাবো, কোন হাসপাতালে পাঠাবো, ছবি তুলে তুলে তার 3D ছবি তুলে এগুলো পাঠানো হলো, ইউকেতে পাঠানো হলো, সিঙ্গাপুরে পাঠানো হলো, ব্যাংককে পাঠানো হলো, অস্ট্রেলিয়াতে পাঠানো হলো। অন্যরা অস্বীকার করলো যে আমরা এটা করবো না। অস্ট্রেলিয়া থেকে বললো তবে আমাদের সময় লাগবে। এখন ওর মুখের ফেশিয়ালগুলি যদি শক্ত হয়ে যায় তাহলে নাকি ট্রিটমেন্ট করা যাবে না। শেষ পর্যন্ত আমাদের ওই যে বললাম মাহমুদ, ওর সহযোগিতায় ও রাশিয়ায় পড়াশোনা করেছে, রাশিয়া তাকে নিতে সমর্থ হলো। এখন বর্তমানে সে রাশিয়ায় আছে। যখন তাকে রাশিয়াতে পাঠানো হলো, মাহমুদই তাকে নিয়ে গেছে। সে লেখাপড়া জানে না, তার পরিবারও সেই একই অবস্থা। সে কোন একটা কারখানায় কাজ করত। মাহমুদ তাকে নিয়ে গেছে। সেখানে নিয়ে যাওয়ার পরে বলা হচ্ছে তার এই যে ফেশিয়াল ট্রিটমেন্টটা যে করবে সেখানে কিছু ব্যাকটেরিয়া আছে। এই ব্যাকটেরিয়ার যদি ট্রিটমেন্ট না করে তাহলে তার আসল ট্রিটমেন্টটা করা যাবে না। কাজে এখনও তার সেই ট্রিটমেন্ট চলছে। বুধবারে তার একটা অপারেশন হওয়ার কথা আছে। অপারেশন হইলেই তারপর তার ট্রিটমেন্টটা পুরোপুরি শুরু হবে। তো কাজে আমরা যত তাড়াতাড়ি মনে করি যে চিকিৎসাটা শুরু করব, কিংবা যতই আমরা চাই না কেন, এটা আমাদের সব কিছু হাতে থাকে না। কিছু জিনিস থাকে সংশ্লিষ্ট দেশে, তারা তাদের মতন করে কাজগুলো করে। এই যে আমরা এখানে পাঠালাম, এখানে তো সবাই শিক্ষিত যায় নাই। আমাদের যতজন আহত হয়েছেন তাদের প্রায় 70% হলো সাধারণ শ্রমিক, সাধারণ নাগরিক, আর 30% হলো আমাদের স্টুডেন্ট। তো যারা স্টুডেন্ট তারা কিছুটা ইংরেজি বলতে পারলেও অনেকে ইংরেজি বলতে পারে না। তখন আমাদের দরকার হলো দোভাষী দিতে হবে। তখন আমরা সিঙ্গাপুরে আবার দোভাষী ঠিক করলাম, তাকে প্রতিদিন $50 করে আমাদের দিতে হলো। আবার যারা ওখানে আছেন তাদের হাত খরচ, তাদের যাতায়াত, এগুলোর জন্য $50 করে দেওয়া হলে ব্যাংককে দিলাম প্রথমে 750, করে দিলাম আমরা $1200। অর্থাৎ এই খরচগুলো আমাদেরকে চালিয়ে যেতে হলো। ইতিমধ্যে 26 জনের মতন মনে হয় চলে আসছে, ঠিক বলছি না? 26 জন চলে আসছে, বাকিরা এখনো ব্যাংকক আর সিঙ্গাপুরে রয়ে গেছে, তাদের ট্রিটমেন্ট চলছে। এই কথাগুলো বলার কারণটা হলো আমরা অনেক সময় অনেক প্রত্যাশা নিয়ে রাখি। আমরা এই যে বললাম 14,000 আহত হয়েছেন এবং 864 জন শহীদ হয়েছে। এখন এদের জন্য আমাদের করণীয় একটা ছিল আহতদের জন্য চিকিৎসা, এবং যারা শহীদ হয়েছেন তাদের জন্য করণীয়টা। সেটার জন্য এটা গ্লোবালি আমাদের প্রধান উপদেষ্টা জুলাই ফাউন্ডেশন বলে একটা ফাউন্ডেশন করলেন। সেখানে থেকেই যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে কিছু সহায়তা করা হয়েছে। পরবর্তীতে এগুলি ওই ফান্ড থেকে তাদেরকে সহায়তা করা হয়েছে। পরবর্তীতে সিদ্ধান্ত হয়েছিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে যারা শহীদ হয়েছেন তাদেরকে 30 লাখ টাকা করে দেওয়া হবে। সে প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সঠিক তথ্য এই মুহূর্তে আমার কাছে নাই, কিন্তু সেগুলো তাদের কাছে আছে, মন্ত্রণালয়ের কাছে আছে, কতজনকে তারা টাকা দিয়েছেন কিংবা জুলাই ফাউন্ডেশনকে কতজনকে দেওয়া হয়েছে সে তথ্য তাদের কাছে আছে। এগুলো ছিল তাৎক্ষণিকভাবে সহায়তা করা। জুলাই ফাউন্ডেশন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে কাজ করছে। এখানে আরেকটি কথা বলে রাখি, যখন মন্ত্রণালয়ে কাজ করছিল তখন একটা সেল করা হয়েছিল। সেলের মাধ্যমে এই জিনিসগুলো, কিন্তু সেলের মাধ্যমে কাজগুলো দ্রুত গতিতে হচ্ছিল না বলেই আমরা এটাকে আবার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে, যেহেতু আমাদের চিকিৎসার পার্টটা অনেকটা শেষ হয়ে গেছে, এখন হলো তাদের রিহ্যাবিলিটেশন কিংবা তাদের বাকি যে কাজগুলো করতে হবে সেটা নিয়ে কাজ করা। তো এর মধ্যে আমাদের এই যে 40 জনকে তো আমরা পাঠালাম, এর মধ্যে আরও 8 জনের একটা তালিকা করা আছে, তাদের প্রসেস অলরেডি হয়ে গেছে। এটা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে আমরা পাঠিয়েছি যাতে তারা এদেরকে আয়োজনটা আমরা করে দিব, কিন্তু হিসাব নিকাশগুলো তারা রাখবে। সেখানে 8 জনেরকে আমরা নাম চলে গেছে, আশা করি তারা দ্রুত চলে যাবে। তার মধ্যে কিছু ব্যাংককে যাবে, বেস্তানি হাসপাতালে, আর কিছু যাবে বলে সিঙ্গাপুরে। এর বাইরে আমাদের আরও 31 জন আছে যাদেরকে আমরা টার্কিতে পাঠানোর চেষ্টা করছি। তাদের তালিকা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। টার্কি গভর্নমেন্টের সাথে কথাবার্তা চলছে,
আর হইল 21 জন যাবে পাকিস্তানে যারা যাবে সেটার তাদের অ্যাম্বাসাডারের সাথে আমাদের কথা হয়েছে, তাদের গভর্নমেন্টের সাথে আমাদের কথা হয়েছে। এই 2 জায়গায় সম্ভবত পাকিস্তানে 31 জন 31 জন আর টার্কিতে হইল 21 জন। এই লোক এটার প্রসিডিওরের মধ্যে আছে, তারও আশা করি আমরা অতি শীঘ্রই সেখানে পাঠাতে পারব। এখন চিকিৎসাটা কি, এখানে যে চিকিৎসাটা দিয়েছেন ওনারা হয়তো তখন বলবেন ওখানে ফার্দার আরও অন্য কোনো চিকিৎসার আদৌ সুযোগ আছে কিনা, সেই জন্যই তাদের কেস স্টাডিগুলি তারা নিয়েছেন। এই কেস স্টাডিগুলো তারা দেখবেন, পড়বেন, জানবেন, তারপর আমাদেরকে জানাবেন তারা কতজনকে নিয়ে যাবেন ফাইনালি। এটার সাথে আরেকটা বিষয় আমরা অ্যাড করি, সেটা হলো এই যে রোগীদেরকে আমরা নিয়ে যাচ্ছি, তাদের পরিবারও তাদের সাথে যাচ্ছে, তাদের একটা মানসিক ট্রমা আপনারা দেখছেন মাঝে মাঝে তারা নানান রকমের আন্দোলন করছে কিংবা হাসপাতাল ছেড়ে নানান রকমের, এগুলো একটু আমাদেরকে সহানুভূতির সাথে বিবেচনা করতে হবে। আমাদের এই যে আহত কথা বলা হলো, চোখের 700 কথা বলা হলো, তার মধ্যে সম্পূর্ণ 2 চোখ হারিয়েছে। কতজন? 2 চোখ সম্পূর্ণ হারিয়েছে। 21 জন 2 চোখ সারা জীবনের জন্য অন্ধ হয়ে গেছে। 1 চোখ হারিয়েছে, 450 মতন 1 চোখ হারিয়েছে। এখন বলেন, আমি সারা জীবন যতদিন সুস্থ ছিলাম আমি 2 চোখে পৃথিবীটাকে দেখেছি, নিজের কাজ করেছি, পড়াশোনা করেছি, হাল চাষ করে সব কিছু করেছি, কিন্তু ওয়ান মর্নিংয়ে দেখলাম আমার 2 চোখ অন্ধ। তার যে মানসিক ট্রমা, সেই ট্রমাটাকে অ্যাড্রেস করার মতন ডাক্তার কিংবা ফ্যাসিলিটিস আমাদের এখানে তেমন নাই। কাজে এই জায়গাতে আমরা পিছিয়ে আছি। কাজে তাদের এটাকেও আমরা চেষ্টা করছি কিছু জোড়াতালি দিয়ে এই মানসিক ট্রমাটাকে কোনোভাবে সংশোধন করা যায় কিনা, কোনোভাবে গিয়ার আপ করা যায় কিনা। কাজে এ দায়িত্ব শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়, এটা আমার মনে হয় আমাদের সবারই দায়িত্ব, যে যেখানে আছেন তাদের মানসিক ট্রমাটা যখন যার সাথে দেখা হয় তাকে কনভিন্স করা। আমরাও চেষ্টা করছি, সরকার ইন্টিম সরকার চেষ্টা করছে তাদেরকে কীভাবে রিহেবিলিটেট করা যায়। যারা শহীদ হয়ে গেছেন তাদের 30 লাখ টাকা দেওয়া হচ্ছে ফাউন্ডেশন থেকে, 5 লাখ টাকা। আর যারা আহত হয়েছে তাদের কতগুলো ক্যাটাগরি করা হয়েছে, এই ক্যাটাগরি করা হলে তাকে 3 লাখ টাকা, আর B2 এবং এরকম একটা ইয়ে করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বাস্থ্য কার্ড করে যাতে বলা থাকবে, এবং আজকে সেই নির্দেশনাটা যাবে মন্ত্রণালয়ের কাছ থেকে প্রত্যেকটা হাসপাতালে, যারা স্বাস্থ্য কার্ড নিয়ে হাসপাতালে যাবে তাদের সকল চিকিৎসা ফ্রিলি করা হবে যতদিন সে বেঁচে থাকবে। তো সেই নির্দেশনাটা আমরা আজকে তৈরি হচ্ছে, এটা আজকে না হলে হয়তো আমরা এর পরের দিন আমরা পাঠিয়ে দেব। আজীবন তারা চিকিৎসার সুবিধাটা পাবে।